তো এই যে ভাইব্রেশনটা টের জি পাচ্ছ, স্যার। এখানে কি টেবিলের পার্টিকেল গুলা কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? টেবিলের পার্টিকেল কিন্তু যা ছিল, যে জায়গায় যে ছিল এক্স্যাক্টলি সেই জায়গাতেই আছে, কিন্তু সেই জায়গায় থাকার পরও ভাইব্রেশনের মাধ্যমে সে টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এনার্জিটা ট্রান্সফার করলো এবং সেই এনার্জিটা তুমি তোমার হাতে ফিল করতে পারলা। এই যে এনার্জিটা ট্রান্সফার হইলো উইদাউট ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, এটাকে বলা হচ্ছে ওয়েভ। এটা কি সবাই বুঝছো নাকি আরেকবার বলবো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর ওয়েভের কিছু ব্যাপার স্যাপার, যেমন এটাকে ওয়েভলেন্থ বলে, এটা তোমরা জানোই যে এখান থেকে এখানে দূরত্ব ওয়েভলেন্থ, বা এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে যে দূরত্ব এটা ওয়েভলেন্থ। আচ্ছা, দেন S ইকুয়াল টু n ল্যামডা, এই ফর্মুলা আসলে কি বোঝাচ্ছে? খুবই সিম্পল ব্যাপার। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে একটা ভাইব্রেশনে যে ডিসটেন্স ক্রস করে, এটাকে আমরা ল্যামডা বলি নাকি? ওয়েভলেন্থ, একটা ওয়েভের ক্রস করে, এটাকে আমরা ল্যামডা বলি। আচ্ছা, তাহলে এনটা ভাইব্রেশন যদি সে দেয়, সে যদি এন সংখ্যক ভাইব্রেশন দেয়, এটা একটা পর্যায়, এটা আরেকটা পিরিয়ড। এন সংখ্যক পিরিয়ড যদি সে ক্রস করে, তাহলে সে টোটাল কতটুকু ডিসটেন্স ক্রস করবে? এন ল্যামডা না? একটা গেলে ল্যামডা, দুইটা গেলে 2 ল্যামডা, তিনটা গেলে 3 ল্যামডা। তাহলে এন সংখ্যক ভাইব্রেশন দিলে ওয়েভটা কতটুকু ডিসটেন্স ক্রস করবে? এন ল্যামডা পরিমাণ। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, সো S ইকুয়াল টু n ল্যামডা, যেখানে n হচ্ছে পর্যায় সংখ্যা, মানে কতটুকু ওয়েভ সে কমপ্লিট করলো, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। আচ্ছা, এখন আমরা 9 কিছু প্রবলেম পড়ছিলাম যে একটা মিডিয়ামে হচ্ছে একটা বাঁশি বাজানো হচ্ছে অর গিটার বাজানো হচ্ছে, সাউন্ড ট্রাভেল করতেছে, এরকম টাইপ কথাবার্তা আর কি। তো আমরা এই টাইপ ম্যাথ গুলোর জন্য যে বেস প্রিন্সিপালটা মনে রাখবো, সেটা হবে এরকম: যখন একটা সাউন্ড একই মিডিয়ামে থাকবে, সেই সাউন্ডটা গিটারে বানানো হইতে পারে, গিটার দিয়ে তৈরি হইতে পারে, সেটা বাঁশি দিয়ে ক্রিয়েট করা হইতে পারে, পিয়ানো দিয়ে হইতে পারে, কোনো মানুষের গলা হইতে পারে, যে কোনো কিছুই হোক না কেন, তার ভেলোসিটি এট আ সেম টেম্পারেচার ফিক্স থাকবে। যদি সেম মিডিয়াম থাকে, তাহলে একই টেম্পারেচারে ভেলোসিটি অলওয়েজ ফিক্স। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে, বাঁশির একরকম ফ্রিকোয়েন্সি, মানুষের গলার একরকম ফ্রিকোয়েন্সি, কুকুরের একরকম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, বাট সাউন্ডের ভেলোসিটি আনচেঞ্জ থাকবে যদি সেম মিডিয়ামে থাকে। তার মানে বাতাসের মধ্যে মানুষের গলার যাবে বাঁশির শব্দের সেম বেগ, গিটারের শব্দের সেম বেগ। সো আমরা যেহেতু জানি v ইকুয়াল টু f ল্যামডা, সো f1 ল্যামডা 1 ইকুয়াল টু f2 ল্যামডা 2। এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা একটু দেখে নাও তো। হ্যাঁ, ওই যে আমরা 9 থাকতে একটা ফর্মুলা শিখছিলাম যে v ইকুয়াল টু v0 1 প্লাস আলফা থিটা, যেখানে আলফার ভ্যালু ছিল 0.6 এর মতো, যে 0 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার হচ্ছে 332 আর 30 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার হচ্ছে 350। মানে টেম্পারেচার যখন বেড়ে যায় তখন সাউন্ডের ভেলোসিটি বেড়ে যায়, এই আর কি। বাট আদারওয়াইজ যদি সেম টেম্পারেচারে আমি রাখি, তাহলে ভেলোসিটি কখনোই চেঞ্জ হবে না, ইরেসপেক্টিভ অফ দ্য সোর্স। আচ্ছা, এরপর যদি মিডিয়াম চেঞ্জ হয়ে যায়, যদি মিডিয়াম চেঞ্জ হয়ে যায়, ইন দ্যাট কেস আমাদের মাথায় রাখতে হবে ফ্রিকোয়েন্সিটা এখানে চেঞ্জ হবে। এখানে ভেলোসিটিটা, ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, সরি, ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকবে, আর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে এবং ল্যামডাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা এখানে কিন্তু একটা কথা মেনশন করতে হবে, অবশ্যই সেম সোর্স। তার মানে সোর্সটা যদি সেম থাকে, তাহলে তুমি ধরো তুমি যদি ধরো পানির নিচে একবার চিল্লাবা আর বাতাসে এসে একবার চিল্লাবা, দুইটা কেসে তোমার চিল্লানোর ভেলোসিটি মানে শব্দের যে বেগ সেটা কিন্তু ডিফারেন্ট হবে,
বাট দুইটার ফ্রিকোয়েন্সি সেম হবে। ভাইয়া এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন তুমি সোর্স এক একটা সোর্স আসলে কি যে গিটারের শব্দ একরকম, এই মানে শব্দটা একরকম হওয়ার মানে কি একটা ফ্রিকোয়েন্সি। এখানেও কিন্তু সেম সোর্স সেম ফ্রিকোয়েন্সি দিচ্ছে। এই যে F1 ল্যামডা 1 একটা সোর্সের ফ্রিকোয়েন্সি কিন্তু অলওয়েজই সেম, মানে আনলেস তুমি কর্ড চেঞ্জ করে গিটারের একটা সোর্স ধরো টিউনিং ফর্ক, সেটা কিন্তু অলওয়েজ সেম ফ্রিকোয়েন্সি দিবে। এখানে দুইটা আলাদা আলাদা সোর্সের কথা বলা হচ্ছে, এটা একটা সোর্স এটা একটা সোর্স, দুইটারই ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা আলাদা, দুইটা ল্যামডাও আলাদা আলাদা বাট ভেলোসিটি সেম। আর তুমি যখন একই সোর্স দিয়ে বাজাবা সোর্সের ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না, নো ম্যাটার তুমি কোথায় চাঁদে বাজাও বাতাসে বাজাও, মানে পৃথিবীতে বাজাও, চাঁদে বাজালে শোনা যাবে না বাট তার ফ্রিকোয়েন্সি যে ক্রিয়েট হবে ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেমই ক্রিয়েট হবে। মানে যখন সোর্সটা তুমি চেঞ্জ না করতেছো, একটা সোর্স ফিক্স করা বলতে আমি সেটা কি বুঝাচ্ছি, একটা সোর্স ফিক্স করা মানেই হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা ফিক্স করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সো যখন ডিফারেন্ট মিডিয়াম, এখানে একটা কথা লেখা হয় না, এটা হচ্ছে সেম সোর্স, সোর্স না হলে তো অবশ্যই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো ডিফারেন্ট মিডিয়াম সেম সোর্স তখন ফ্রিকোয়েন্সি একই, সেম সোর্স মানেই আসলে সেম ফ্রিকোয়েন্সি, এজন্য সেম সোর্স বলা হচ্ছে। তো এফ যেহেতু কনস্ট্যান্ট, আমি জানি এফ ইকুয়াল টু কি ভি বাই ল্যামডা, তার মানে ভি বাই ল্যামডা কনস্ট্যান্ট হয়ে গেল, and so v1 by lambda 1 equal to v2 by lambda 2. So দুইটা জায়গায় একটা হচ্ছে ডিফারেন্ট সোর্স সেম মিডিয়াম, লিখে দেই মিডিয়াম, এটা হচ্ছে সেম সোর্স, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তো তাহলে এই দুটো ক্লিয়ার তো না? জি ভাইয়া। আচ্ছা, এই ম্যাথটা তোমরা একটু করার চেষ্টা করবে, এখন জুম করা যায় না, এটা না দেখে একটু করার চেষ্টা করো। কোশ্চেনটা না বুঝলে আমাকে বললো। টিউনিং ফর্ক, মানে সাউন্ডের একটা সোর্স আর কি, টিউনিং ফর্ক। বুঝি নাই, আরেকবার বলো তো। তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্য দেখা যাচ্ছে। সো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, আচ্ছা কিউ মাধ্যমে শব্দের বেগ, আচ্ছা সোর্স তো এখানে শব্দ বলা হচ্ছে, তার মানে আমি এখানে ওয়েট দ্বারা দেখি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। ওকে, আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে সেম সোর্স ফ্রিকোয়েন্সি, এখানে ডিফারেন্ট সোর্স তো হলে বলেই দিত, এখানে দুইটাই হচ্ছে আমরা ধরে নিব সেম সোর্স আর কি। শূন্যলাকার 50 কম্পন, মানে একটাই শূন্যলাকা, এখানে দুইটা নাই, সো একটাই সোর্স। না বেশ বড় একটা কথা না, 35। আচ্ছা, এখানে ফার্স্টে আমাদের, আমি জানি এফটা ফিক্সড, হ্যাঁ এফটা ফিক্সড জানি, এটা হচ্ছে v1, এটা v2, এফটা ফিক্সড, দুই কেসে সেম এফ, তার মানে আমি বলতে পারি v1 ইকুয়াল টু হচ্ছে f lambda 1
আর v2 হচ্ছে f lambda 2। আমি v1 v2 জানি, lambda 1 lambda 2 জানি না, ঠিক আছে, বাট এটা জানি আবার lambda 2 minus lambda 1 equal to 0.1। একটু নিয়ে কি কোনো প্রবলেম আছে দেখো তো? আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি না, আমি যদি দুইটা ইকুয়েশনকে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে কি আমি এটা বলতে পারি দেখো তো, v1 by v2 equal to lambda 1 by lambda 2, যেটা আমরা আগেই দেখছি। এত কনফিউশন না আসলো, আমরা কিন্তু লাস্ট স্লাইডে যখন যাচ্ছিলাম তখনই দেখছিলাম কি সেম, যখন সোর্স থাকে ডিফারেন্ট মিডিয়াম তখন এই লাইনটা দেখছিলাম না, v1 by v2 equal to lambda 1 by lambda 2। আচ্ছা, তো আমরা বলতে পারি কি lambda 1 by lambda 2 equal to হচ্ছে 300 by 350 and lambda 2 মানে কত, lambda 1 plus 0.1, এই যে এই ইকুয়েশনটা থেকে আমি lambda 2 কে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, আমি lambda 1 কে রিপ্লেস করেছি, তাহলে আমার lambda 2 বের করতে হবে। সো lambda 1 হচ্ছে lambda 2 minus 0.1। কি হলো এটা, মুছে গেল কেন? সুন্দর দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। সো আমি বলতে পারি যে lambda 2 minus 0.1 by lambda 2 equal to 300 by 350। সো এখান থেকে lambda 2 এর ভ্যালুটা বের করে দেখো কত আসে। है 0.7 আসে। আচ্ছা, জি ভাইয়া 0.7 আসে। সো 0.7 আসার পর তাহলে আমাদের কাজটা কি? সে বললো যে 50 ভাইব্রেশনে কিউ মিডিয়ামে কতটুকু যাবে। সো 50 কিসের ভ্যালু, এন এর ভ্যালু। সো n ইকুয়াল টু 50 আর ল্যামডার ভ্যালু হচ্ছে বের করলাম আমরা মাত্র কত, 0.7 বললাম, তাহলে আনসার কত হবে 50 ইনটু 0.7। আচ্ছা ভাই, s ইকুয়াল টু n ল্যামডা, এই ইকুয়েশন একটু আবার বুঝাবেন? হ্যাঁ, n হচ্ছে ভাইব্রেশনের সংখ্যা, কতবার ভাইব্রেশন হচ্ছে। ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা বুঝি পার সেকেন্ডে কতটা ভাইব্রেশন, তাই না? জি ভাইয়া। এখানে n হচ্ছে কোন পার সেকেন্ড টেকেন না, তোমাকে বলে দিবে এতবার ভাইব্রেশন হচ্ছে, দ্যাটস ইট। আচ্ছা, আমি এটা একটু বুঝাই, এই যে v ইকুয়াল টু f ল্যামডা, এটা কোথা থেকে আসছে এটা একটু বুঝাই, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। v ইকুয়াল টু f ল্যামডা, সেটা আসলো কোথা থেকে, মানে কি ইন শর্ট একটু বলতে পারবা আমাকে? হঠাৎ করে ইকুয়েশন, আমরা যে অলওয়েজ ইকুয়েশনটা ইউজ করি, এটা কোথা থেকে আসলো? এটা না, আসলে প্রতি অসিলেশনে কতটুকু ওয়েভলেন্থ কভার করলো সেটা হচ্ছে একটা অসিলেশনে ল্যামডা পরিমাণ ওয়েভলেন্থ কভার করে, n সংখ্যক অসিলেশনে n ল্যামডা পরিমাণ কভার করে। সো সেটাকে আমরা বলি s ইকুয়াল টু n ল্যামডা। এখানে s হচ্ছে কভার ডিসটেন্স। আচ্ছা, আর f জিনিসটা কি? f জিনিসটা কিছুই না, জাস্ট n বাই t। সো আমি যখন এখানে n বাই t ইউজ করি, তার মানে এখানে s বাই t চলে আসে, s বাই t ইকুয়াল টু n বাই t।
ল্যামডা, সেখান থেকে আসলে আসে v ইকুয়াল টু f ল্যামডা। তার মানে s হচ্ছে কতটুকু ডিসটেন্স কভার করলো, n হচ্ছে কতগুলা ভাইব্রেশন দিল, আর f টা কি প্রতি সেকেন্ডে কতগুলা ভাইব্রেশন দিল। সো প্রথমে কিন্তু এটাই ছিল s ইকুয়াল টু n ল্যামডা। তো যখন আমি n টাকে প্রতি সেকেন্ডে কনভার্ট করে ফেললাম, সো n এর জায়গায় আমি যখন f লিখলাম প্রতি সেকেন্ডে, তার মানে এই কভার ডিসটেন্সটা হয়ে গেল কি প্রতি সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করলো, এবং সেটাকেই তো আমরা কি বলি, ভেলোসিটি। জি ভাইয়া। হ্যাঁ, জিনিসটা আবার বলতেছি। সো ইনিশিয়ালি আমাদের ছিল s ইকুয়াল টু n ল্যামডা। এখানে n দিয়ে কি বলা হচ্ছে, ভাইব্রেশন কতগুলা হচ্ছে প্রতি সেকেন্ড টেকেন্ড কিছু না। ফর এক্সাম্পল এটা একটা ভাইব্রেশন, আরেকটা ভাইব্রেশন, আরেকটা ভাইব্রেশন, এখানে তিনটা ভাইব্রেশন হচ্ছে। একটা ভাইব্রেশনে সে ল্যামডা ডিসটেন্স কভার করলো, আরেকটাতে আরেক ল্যামডা, আরেকটাতে আরো ল্যামডা, টোটাল 3 ল্যামডা ডিসটেন্স কভার করলো। 3 ল্যামডা কেন কভার করলো, কজ সে তিনটা ভাইব্রেশন দিল। চারটা ভাইব্রেশন দিলে কতটুকু ডিসটেন্স কভার করতো, 4 ল্যামডা। তার মানে কভার ডিসটেন্সকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, s ইকুয়াল টু n ল্যামডা, যেখানে s হচ্ছে কভার ডিসটেন্স, n হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশন, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এই নাম্বার অফ ভাইব্রেশনকে পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি। সো s ইকুয়াল টু n ল্যামডা ছিল, যখন আমি এই n কে রিপ্লেস করতেছি ভাইব্রেশন পার সেকেন্ড দিয়ে, তার মানে আমি ডিসটেন্সটাও কি পাবো, ডিসটেন্সটাও পার সেকেন্ডে পাবো, এবং পার সেকেন্ডে যে ডিসটেন্স সেটাকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি ইকুয়াল টু f ল্যামডা। বুঝছি ভাইয়া। দেখো, একটু আরেকবার দেখো, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও, পুরো মাত্রাই দেখো। দেখো তো, এটা কিন্তু দুইটা শস্যলাকা, তার মানে এখানে ডিফারেন্ট সোর্স, বাট মিডিয়াম দুইটাই বাতাস। হ্যাঁ, কোশ্চেন তো কালো হয়ে গেছে। কোশ্চেন কালো হয়ে গেল কেন? আচ্ছা, আমি ইয়ে করে দিচ্ছি, সরি।
ভাই কোশ্চেনটা একটু ইংলিশে ট্রান্সলেট করে দিবেন? Difference of frequency of two tuning fork is 118 Hz. আচ্ছা, পরেরটা ইকুয়েশন দিয়ে লিখলে আসলে আমার জন্য সুবিধা। 2 lambda equal to 3 lambda. 2 lambda 1 equal to 3 lambda 2. আমাকে বের করতে হবে f এর মান। f1 minus f2 বলে দেওয়া 118. Actually f2 minus f1 হবে and এখানে আমাকে বের করতে হবে f1 এর মান কত, f2 এর মান কত, এটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছো ভাই? জি ভাইয়া। কি পড়ানো হয়েছিল একটু আবার দেখে আসতে পারবেন? হ্যাঁ, এর আগে হচ্ছে আমরা ওয়েভ কি জিনিস সেটা এক্সপ্লেন করছিলাম, যে কোনো পার্টিকেল গুলো যখন নিজেরা ডিসপ্লেসড হবে না বাট এনার্জি ট্রান্সফার করবে তাকে আমরা ওয়েভ বলি। দেন s equal to n lambda, যেটা ওইটা তুমি মনে হয় দেখছোই তাই না? s equal to n lambda জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে পরে আবার এক্সপ্লেন করলাম যখন। কি ভাবে দেখেছিলেন? দেন v equal to f lambda, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফর্মুলা, এবং যখন সেম মিডিয়াম থাকে, সেম মিডিয়াম ডিফারেন্ট সোর্স, তখন ভেলোসিটি ফিক্স থাকে, তার মানে f lambda ফিক্স থাকে। সো f1 lambda 1 equal to f2 lambda 2 হয়। আর যখন ডিফারেন্ট মিডিয়াম হয়, ডিফারেন্ট মিডিয়াম বাট সেম সোর্স, তখন ভেলোসিটি চেঞ্জ হয়ে যায় বাট ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। যেহেতু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট তার মানে কি v by lambda কনস্ট্যান্ট, এবং যেহেতু v by lambda কনস্ট্যান্ট তার মানে আমরা v1 by lambda 1 equal to v2 by lambda 2। এতটুকু বুঝছো না? জি ভাইয়া বুঝছি। এরপরে একটা ম্যাথ করছিলাম, যে যেখানে কিছু ভেলোসিটি দুইটা দেওয়া ছিল 300 350, তার মানে v1 আর v2 দেওয়া ছিল vp vpq, এবং যেহেতু এটা সেম সোর্স তার মানে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। তো আমরা একটু আগে দেখলাম ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হলে এটা থাকে v1 by lambda 1 equal to v2 by lambda 2। সেটা আমরা ইউজ করলাম, v1 by lambda 1 equal to v2 by lambda 2 ইউজ করলাম, এবং সেখান থেকে ল্যামডার ভ্যালু বের করে আলটিমেটলি এই s equal to n দুটো অ্যাপ্লাই করলাম। এই ম্যাথটা করলাম, আর দেন হচ্ছে এই ম্যাথে আসলাম আর কি। ফ্রিকোয়েন্সি, বলে দাও তাদের একটির দুটি তরঙ্গ অপরটির তিনটি তরঙ্গের সমান। ভাইয়া এখানে তো একটি দুটি তরঙ্গ আবার তিনটি দুটি, মানে এটা বোঝা যায় না। মানে ফার্স্ট ওয়েভটার একটা ওয়েভের দুইটা, ল্যামডা 1 বুঝিনি ভাই। এখানে তো বোঝা যায় না কোনটা ল্যামডা 2 কোনটা ল্যামডা 1। ও আচ্ছা আচ্ছা, এটা তুমি ইচ্ছা মতো lambda 2 lambda 1 ধরতে পারবা, বাট এইখানে তোমার তুমি দেখো যদি তুমি এটা দাও f1 minus f2 equal to 118, তো এখান থেকে যে কি ক্লিয়ার না যে f1 টা গ্রেটার দেন f2? যদি তুমি ইকুয়েশন এখান থেকে লেখো এটা, তাহলে এখান থেকে এটা বোঝা যায় না যে f1 গ্রেটার দেন f2? জি ভাইয়া। তার মানে ডেফিনেটলি lambda 2 গ্রেটার দেন lambda 1 হবে না?
আচ্ছা বুঝছি। তার মানে সেখান থেকে আমি বুঝতে পারি যে 2 lambda 2 ইকুয়াল টু 3 lambda হবে। আর তুমি যদি উল্টা লেখো যে f2 মাইনাস f1 লেখো, তাহলে আবার উল্টো লিখবে এরকম। এবং এটা 1 সাইকেল, এটা হাফ সাইকেল। পুরোটা কমপ্লিট যে সময় সেটাকে বলা হয় পর্যায়কাল, এবং পুরোটার জন্য যে শতটুকু ডিসটেন্স ক্রস করে সেটাকে বলা হয় ল্যাম্ডা। এই সাইকেল, টাইম পিরিয়ড আর ওয়েভলেন্থ এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোনটা কি জিনিস বুঝার ব্যাপারে? এখানে আমরা নতুন একটা টার্ম শিখবো, যেমন এই পুরোটা কমপ্লিট করলে একটা সাইকেল হয়, এই পুরোটা যেতে যে সময় সেটাকে একটা টাইম পিরিয়ড বলা হয়, পুরোটা যতটুকু লেন্থ ক্রস করে সেটাকে হচ্ছে ল্যাম্ডা বলা হয়। এই পুরোটাতে সে যতগুলো অ্যাঙ্গেল ক্রস করে, এই পুরো অ্যাঙ্গেলের মান হচ্ছে 2 পাই। তার মানে কি, ওয়াই এক্সিসে তো কিন্তু সেম জিনিস, ওয়াই এক্সিসে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, এটা ওয়াই, ঠিক আছে। এক্স এক্সিসে তুমি অনেক কিছু প্লট করতে পারো। এক্স এক্সিস তুমি টাইমের রেসপেক্টে প্লট করতে পারো, ল্যাম্ডার রেসপেক্টে প্লট করতে পারো, ফেজের রেসপেক্টে প্লট করতে পারো। প্রত্যেকটা রেসপেক্ট আমি একটু প্লট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখাচ্ছে কিনা আগে দেখে নিই। না, ঠিক আছে। সো একটা ওয়েভ, যখন তাকে আমি ফার্স্ট হচ্ছে টাইমের রেসপেক্টে যদি দেখাই, তাহলে হচ্ছে পুরোটা যখন কমপ্লিট করে একটা ওয়েভ, তখন আমি সেটা একটা টাইম পিরিয়ড বলি, ফুল টাইম কমপ্লিট করলো। এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে t/2, দেন এটা হচ্ছে t/4, এটা হচ্ছে 3d/4। সো এটা করলাম কি আমি টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম আউট করলাম। এই গ্রাফ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? দেখো তো। আচ্ছা, এরপর আমি ল্যাম্ডার রেসপেক্টে দেখাচ্ছি। সো আমরা তো জানি পুরো একটা ওয়েভ কমপ্লিট যখন করে তখনই সেটাকে ল্যাম্ডা বলা হয়। সো এটা হচ্ছে ল্যাম্ডা। আচ্ছা, রাখি টি এরটাও রাখি, ল্যাম্ডাটা হবে হবে দেখে অন্য পদে দিয়ে। সো ল্যাম্ডাটা সেম ভাবে বলা যায়, এটা হচ্ছে পুরো একটা ল্যাম্ডা, এটা হচ্ছে λ/4, λ/2, এটা হচ্ছে 3 λ/4। আচ্ছা, এটা বুঝতে এটা এখন কি আমি ওয়াই অ্যাক্সিসে এখন আর টি রাখি নাই, সরি এক্স অ্যাক্সিসে আমি আর টি সময় রাখি নাই, এক্স অ্যাক্সিসে হচ্ছে আমি ডিসটেন্সটা রাখছি, কতটুকু পথ সে ক্রস করবে সেটা রাখলাম। আচ্ছা, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আচ্ছা, এখন আমি ফেজের রেসপেক্টে দেখাবো। তো যেমন পুরো একটা কমপ্লিট করলে টি বলা হয়, পুরো একটা কমপ্লিট করলে ল্যাম্ডা বলা হয়, সেম ভাবে পুরো একটা সাইকেল কমপ্লিট করলে যে অ্যাঙ্গেলটা সে ক্রস করে সেটাকে বলা হয় 2 পাই। খুব স্বাভাবিক, পুরো একটা সাইকেল যখন ঘুরে আসা হয় তখন যে অ্যাঙ্গেলটা হয় সেটা কি 2 পাই অ্যাঙ্গেল। এখানেও সেম ব্যাপার, পুরো অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে 2 পাই। এই জায়গায় যখন তার অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, এই জায়গায় তখন অ্যাঙ্গেলটা হচ্ছে π/2, এই জায়গার অ্যাঙ্গেল হচ্ছে 3π/2, মানে 90, 180, 270, 360। তার মানে একটা ওয়েভের পজিশন সেটাকে আমি কত ভাবে টাইম দিয়ে তাকে ইয়ে করতে পারি, টাইম দিয়ে তার পজিশন একটা আইডিয়া পেতে পারি, কতটুকু ডিসটেন্স ক্রস করলো বা ল্যামডা দিয়ে তার একটা আইডিয়া পেতে পারি, অর ফেজ দিয়েও তার একটা আইডিয়া পাওয়া যেতে পারে। তো প্রত্যেকের জন্যই হাইস্ট লিমিট, হ্যাঁ ফেজ জিনিসটা হচ্ছে সে যখন পুরোটা কমপ্লিট করে সেই অ্যাঙ্গেল, তখন আমরা সেটাকে একটা ফেজ কমপ্লিট করছে ধরে নিই। তার মানে এটা আমি একটা সার্কেলের সাথে কম্পেয়ার করব, তার এই পুরো পজিশনটাকে একটা সার্কেলের সাথে কম্পেয়ার করব। তো এখান থেকে সে যাত্রা শুরু করলো, যখন সে এখানে পৌঁছাবে
এই যে জায়গাটা π/2, তখন হচ্ছে সে এই পিকে পৌঁছাইলো। আবার যখন ঘুরতে ঘুরতে সে এখানে চলে আসলো, তখন সে পাইতে পৌঁছাইলো, এখানে আসলো 3π/2, আবার যখন সেম জায়গাতে ফিরে আসলো। একটা ওয়েভ কিন্তু ওয়েভলেন্থ কমপ্লিট করা মানে কি, সেম জায়গাতে ফিরে আসলো, আবার যখন এখানে ফিরে আসবে তখন তার পুরো 2π কমপ্লিট হইলো। সো ওয়েভের পজিশনটাকে আমরা ফেজ দিয়ে এভাবে ডিনোট করতে পারি আর কি। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, গ্রেট। এখন তাহলে আমি প্রত্যেকটা কেস যদি কম্পেয়ার করি, তার মানে এটা তো বুঝতেছি যখন λ/4 তখন t/4 তখন λ/2, যখন t তখন λ তখন 2π। তার মানে আমি যদি প্রত্যেককে কম্পেয়ার করতে যাই, তাদের প্রত্যেকের ম্যাক্সিমাম লিমিটটা এখানে লিখি। ফেজের ম্যাক্সিমাম লিমিট কত? 2π। টাইমের ম্যাক্সিমাম কত? t। ডিসটেন্সের ম্যাক্সিমাম লিমিট কত? λ। এখানে হচ্ছে ডেল্টা, ফেজ ডিফারেন্স, কভার টাইম, কভার ডিসটেন্স। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তার মানে এট আ সার্টেন পজিশন তারা অলওয়েজ এই রেশিওটা মেইনটেইন করে চলবে। এটা একটু লিখে রাখো, এটা আমাদের কাজে লাগবে বিভিন্ন ম্যাথ সলভ করার জন্য। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? শুরু হচ্ছে একটু বৃষ্টি। হবে। আচ্ছা, ভাইয়া ডেল্টা/2π এর কাহিনীটা একটু আবার বলবেন? হ্যাঁ, ডেল্টা/2π হচ্ছে অ্যাঙ্গেলটা। টি মানে কি, টি কিন্তু যে কোনো সময় হইতে পারে। ক্যাপিটাল টি হচ্ছে সময়ের ম্যাক্সিমাম লিমিট। ডেল এক্স এর যে কোনো ভ্যালু হইতে পারে, এটা এইটুকু হইতে পারে, এইটুকু হইতে পারে, এইটুকু হইতে পারে। সব ডিসটেন্সের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে ডেল এক্স। আর অ্যাঙ্গেলও তো যে কোনো কিছু হইতে পারে, মনে করো এখানে π/4, এখানে π/2 এর চেয়ে একটু বেশি, এখানে আরেকটু, এরকম টাইপ যে কোনো অ্যাঙ্গেলই হইতে পারে। ডেল্টার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ডেল্টার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2π, এরকম। বুঝছি ভাইয়া। ওকে, সো এই ইকুয়েশনটা এখানে লিখছে আমাদের ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স। সো কোনটার নাম কি? ফেজ ডিফারেন্স ডেল্টা, ডেল এক্স হচ্ছে পাথ ডিফারেন্স, এন্ড ডেল টি হচ্ছে টাইম ডিফারেন্স, এবং নিচে হচ্ছে তাদের ম্যাক্সিমাম লিমিট। সো এটা ইউজ করে আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। এটা একটু কম লাগলো আমাদের, মূলত এটা খুব বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা। সো এই কোশ্চেনটা দেখো, 60 ডিগ্রি ফেজ ডিফারেন্সে দুইটা পার্টিকেল প্রেজেন্ট, তাদের মধ্যকার দূরত্ব বের করতে বলা হয়েছে। আমি যদি ফিগারটা আঁকি তাহলে সাপোজ এরকম একটা ফিগার। সাপোজ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো π/2, তাই না? আর এটা হচ্ছে মনে করে 30 ডিগ্রি পজিশন। তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স বলে দিলে হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাকে এদের পজিশনের ডিসটেন্স কত, মানে এই ডিসটেন্সটুকু কত, এটা আমাকে বের করতে হবে। ডেল এক্স এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। সো আমি খুব সিম্পল আমার আগের ফর্মুলায় চলে যাব। ডেল্টার জায়গায় π/3 বসাবো, 2π এখানে প্রেজেন্ট, ল্যামডার ভ্যালু কোশ্চেন থেকে বের করে নিব, আর এক্স ডেল এক্স এর ভ্যালুটা বের করব। জাস্ট একটু দেখো তো এক নাম্বারটা বোঝা যাচ্ছে কিনা। ল্যামডার ভ্যালু এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাব। ল্যামডা কত হচ্ছে v/f, তার মানে হচ্ছে 350/500। তো নিজের চেষ্টা করে দেখো এটা পারা যায় কিনা। কম্পেয়ার করে বলি, যেমন একটা ওয়েভ যখন এই পজিশনে থাকে তখন আমি বলি সে এখানে আছে, যখন এখানে থাকে তখন সে এই জায়গাতে আছে। মানবৃত্ত এটাকে বলা হয়। এটার সাথে কম্পেয়ার করে তার পজিশনটাকে জাস্টিফাই করা হয়। বাট এখানে এমন না যে এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু না। আবার
এখানে একটা তার পজিশনকে তার পুরোটাকে 360 ধরে একটা সার্কেলে সে কতটুকু এইখানে, যেমন এখানে 0 ডিগ্রি, এখানে 90, এখানে 180, এখানে 45, তার পজিশনকে সার্কেলের সাথে কম্পেয়ার করে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটা হচ্ছে তার পেজ বলা হয়। পিরিয়ডিক মোশনে এইখানে আমরা এই চ্যাপ্টারে একটু নতুন নতুন জিনিস শিখবো আর কি। এই যে ওয়াই জিনিসটা আসলে আমরা পিরিয়ডিক মোশন চ্যাপ্টারে দেখছিলাম ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি, এই ইকুয়েশন দেখছিলাম। এখন এটা থেকে একটু অ্যাডভান্স, এটা থেকে আমরা অগ্রগামী তরঙ্গ যেটাকে বলা হয় ফরওয়ার্ড ওয়েভের ইকুয়েশনটা শিখব। বা আচ্ছা এটার নাম আপনার নামটা এক মিনিট দাঁড়াও। এটাকে দুইটা ট্রাভেলিং ওয়েভ বলা হয় বা প্রোগ্রেসিভ ওয়েভ বলা হয়। সো প্রোগ্রেসিভ ওয়েভের মেইন ব্যাপারটা কি, নর্মাল ওয়েভের মতোই সে হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাডভান্সিং ইন পজিটিভ মানে ফরওয়ার্ড ডিরেকশনে সামনের দিকে আগাইতে থাকবে। যেমন এই পিরিয়ডিক মোশনে কি হইতো, যে এই ঘড়ির কাঁটা ছিল একটা পিরিয়ডিক মোশন, বা স্প্রিং এর গতি ছিল একটা ফরওয়ার্ড মোশন, এটা কিন্তু সে সামনের দিকে আগাইতো না, তাই না? অলওয়েজ এভাবে 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 এটাই তো চলতে থাকতো, তাই না? কিন্তু আমরা যখন প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে কথা বলবো তখন সে এভাবে এভাবে চলবে, ঠিক আছে, কিন্তু এভাবে চলতে চলতে সে সামনের দিকে আগায় যাবে। এটা যেমন একটা পজিশনে এরকম 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 করতো, কোনো সামনের দিকে আগে নেই। বাট প্রোগ্রেসিভ ওয়েভ বললে সে এরকম করতে করতে সামনের দিকে আগাবে। এবং পিরিয়ডিক মোশনটা যেটা ছিল সেটা ছিল একটা ফাংশন, জাস্ট y ইকুয়াল টু ft। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন মানে কি, এটা শুধুমাত্র t এর উপর ডিপেন্ডেন্ট না, এটা x এর উপর ডিপেন্ডেন্ট। এখন কম্পোজিট ফাংশন জিনিসটাকে এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমি যখন বলি y ইকুয়াল টু x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5, এখানে y টাকে কি বলা যায়? ফাংশন অফ x বলা যায় না, যেহেতু y টা x এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। বাট y ইকুয়ালস টু এমন হয় x কিউব প্লাস 3px স্কোয়ার প্লাস 5p প্লাস 8, তখন y কে কি বলবো আমি? ফাংশন অফ x কমা p। তার মানে y হচ্ছে ডিপেন্ডেন্ট বোথ অন x এন্ড p। এটা কি বোঝা গেল নাকি আরেকবার বলবো? হ্যাঁ, আমরা বুঝি নাই, সব বুঝতে পারি না ভাইয়া। অ্যাকচুয়ালি না, প্রোগ্রেসিভ ওয়েভ ছাড়া আরো কিছু টাইপের ওয়েভ আছে যেগুলো আমরা এই চ্যাপ্টারে লেটার অন দেখবো, যে সুপার ইম্পোজ হয়ে যায় যখন তখন স্টেশনারি ওয়েভ নামে একটা নতুন ওয়েভ ক্রিয়েট হয়। নর্মালি মোটা দাগে ওয়েভকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে স্ট্যান্ডিং অর স্টেশনারি ওয়েভ। তো আমরা শুরুতে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে কথা বলি, দেন এই চ্যাপ্টারই প্রোগ্রেসিভ ওয়েভ শেষ হলে অ্যাকচুয়ালি আমরা স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে কথা বলতে। এই দুইটা ভাগেই ভাগ করা যায় নর্মালি। হ্যাঁ, এখানে আমরা চ্যাপ্টারে এটা y ইকুয়ালস a sin ওমেগা t, এটা কোন কনটেক্সটে পড়েছিলাম জানি? এটা ছিল ভাইয়া ওই যখন আমরা ওই ঘড়ির কাঁটার মোশন হিসেবে চিন্তা করতে পারতাম, অর হচ্ছে একটা এই যে এরকম, এটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে, একটা ওয়েভ কন্টিনিউয়াসলি অসিলেট হচ্ছে। মেইনলি আমরা সিম্পল হারমোনিক পেন্ডুলাম নিয়ে ম্যাথ করছিলাম আর কি। সামনের দিকে আগানোর কোনো ব্যাপার স্যাপার নাই এখানে, যে সাইকেল পজিশনে বারবার। আচ্ছা, বাট এখানে অবশ্যই সামনের দিকে আগায় যাবে, এবং তাহলে ডিপেন্ডেন্ট অন দুইটা ভ্যারিয়েবল। যেহেতু সামনের দিকে আগাবে তার মানে তার পজিশন দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, বোথ টাইম আর সোর্স থেকে তার ডিসপ্লেসমেন্ট কত,
তার মানে এই যে এটা হচ্ছে সোর্স থেকে ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু এক্স বোঝানো হচ্ছে। এই যে এদিকে যতটুকু আগাচ্ছে এটা হচ্ছে এক্স, আর এই ওয়াইটা কোনটা, এটা হচ্ছে একটা ওয়াই, এই পজিশনের ওয়াই এটা, এই পজিশনের ওয়াই এটা, এই পজিশনের ওয়াই এটা। মানে এই লাইনটা থেকে ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্সে ক্রস করলো সেটাকে আমরা বলি ওয়াই, আর এই সোর্স থেকে ডান দিকে কতটুকু গেল সেটাকে আমরা বলতেছি এক্স। আর টি তো টাইমই, আর ল্যামডা তো ওয়েভলেন্থ তোমরা জানো, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তাও জানো। এই ইকুয়েশনটার প্রত্যেকটা টার্ম ক্লিয়ার কিনা, কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটা বুঝতেছো কিনা একটু আমাকে কনফার্ম করো তো। বুঝি নাই, সাইনের পরে ব্র্যাকেটের, হ্যাঁ ব্র্যাকেটের পুরো পোর্শনটাকে ফেজ বলে। ওকে, তাহলে আশা করা যায় বুঝতে পারছো যে এক্স আর ওয়াই কিন্তু আলাদা জিনিস। এক্স ও ডিসপ্লেসমেন্ট, ওয়াই ও ডিসপ্লেসমেন্ট। ওয়াই হচ্ছে এই লাইন থেকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, আর এক্স হচ্ছে সোর্স থেকে সামনের দিকে কতটুকু গেল তার ডিসপ্লেসমেন্ট। ওকে, হ্যাঁ 2π/λ কিভাবে আসলো? অ্যাকচুয়ালি এটার প্রুফটা কি দেখাবো, কিন্তু দাঁড়াও একটু দেখি। ও না, এটা কোনো প্রুফ নাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে স্টিল, তারা একটু দেখি। ডেল্টা বাই 2π ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স বাই ল্যামডা। তারা ডেল্টার ভ্যালু কত? ডেল এক্স বাই ল্যামডা। আর ডেল এক্স আমি এখন শুধু এক্স লিখলাম, এক্স বাই ল্যামডা ইন্টু 2π। তার মানে ডেল্টা এখানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? ইনিশিয়াল ফেজটা বোঝাচ্ছে। সাপোজ আমি একটা জিনিস এভাবে শুরু করলাম, যাত্রা শুরু করলাম, ভালো কথা। তো এখানে যখন যাত্রা শুরু করতেছি তখন তো কি, যখন টি ইকুয়াল টু 0 তখন তো ওয়াই ইকুয়াল টু 0, তাই না? আমি যদি একদম এই জায়গা থেকে শুরু করি, জি ভাইয়া। এখানে ইনিশিয়াল ফেজটাও 0, কিন্তু আমি যদি শুরুই করি এই জায়গা থেকে, ফর এক্সাম্পল এভাবে শুরু করলাম, তাহলে কি একটা এক্সট্রা ইনিশিয়াল ফেজ পাচ্ছি না? জি ভাইয়া। সেই এক্সট্রা আমরা মনে হয় চ্যাপ্টার এইটা এই ইকুয়েশনটা দেখছিলাম, a ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু a সাইন, এটা কি দেখছিলাম আমরা চ্যাপ্টার 8 এ? ডেল্টার মান বিভিন্ন ভাবে বের করছিলাম। হ্যাঁ ভাইয়া ছিল। সেই ডেল্টাই কিন্তু এখানে 2π/x/λ আকারে লেখা আছে, আর কিছু। জি ভাইয়া বুঝছি। প্রুফ এমনি জানা দরকার নেই, প্রুফ পরীক্ষাতে খুব একটা আসে। তো এখন এই 2π/λ-কে অনেক ভাবে লেখা যেতে পারে, এবং কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের সবগুলোই মনে রাখতে হবে, বিকজ এক্সামে কোনটা দিয়ে যে বলা যায় না। অথবা তুমি যদি জেনে রাখো একটা থেকে আরেকটা কিভাবে আসা যায়, তাহলে তোমার মুখস্থ না করলেও চলবে আলাদা আলাদা ভাবে ইকুয়েশন। তোমরা একটু জাস্ট দেখো, এখানে ওমেগাকে 2πf লেখা হয়েছে। আমরা তো জানি ওমেগা 2πf লেখা যায়, 2π/t লেখা যায়, সেটা লিখলো। দেন এফ কে আবার v/λ লিখছে। এরপর এই 2π/λটাকে কমন নিয়ে নিচ্ছে, এখানে থাকলো vt - x। তার মানে একটা ইকুয়েশনকে, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, তিনটা ডিফারেন্ট ফরম্যাটে এক ইকুয়েশনকে লেখা হয়েছে। কজ পরীক্ষায় আমাকে যেভাবে দিবে আমার সেই অনুসারেই, মানে সিচুয়েশন বুঝে আমাদের কোন ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে সেটা তখনই ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তোমরা জাস্ট তিনটা ইকুয়েশন একটু দেখে নাও প্রত্যেকটা কিভাবে আসছে, আরো বেটার খাতায় লিখে ফেলো, তাহলে বুঝতে পারবা কোনটা কিভাবে আসছে, আর কোনো কনফিউশন থাকলে বুঝতে পারবা। দেখা হইলে আমাকে বলি। কম্পেয়ার করার চেষ্টা করবো এখানে কোনটা কোনটা প্রেজেন্ট। সো এখানে আমি জানি এখানে ইকুয়েশনটা কি রকম, লিখি 0.5 sin 800πt minus 2π/0.5x। আচ্ছা, তার মানে এটা খুব সুন্দর করে আমি এটার সাথে মিলাতে পারি না, ঝামেলা না করে a sin
সুন্দর করে এটার সাথে মিলে ফেলা যায় না? তার মানে এখান থেকে এক লাইনে আমি বলতে পারি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 800 পাই আর ল্যামডা ইকুয়াল টু 0.5। দেখো তো এটা বুঝতে কোনো সমস্যা হয় কিনা। হচ্ছে ভাইয়া। ইকুয়েশন কি আমি এখানে তো আমি যে কাজটা করলাম এফ বের করলাম, ল্যামডা বের করলাম, ভি বের করলাম, আমি যদি একদম এখানে এই ভি এর ইকুয়েশনটাই নিয়ে আসি তখন কিন্তু ইকুয়েশন থেকে ডিরেক্টলি বের করে ফেলতে পারবো। আচ্ছা এটা আগে সবাই বুঝছো না একটু কনফার্ম করো। বুঝছো আমি যেটা করছি এটা কি বুঝতে পারছো? তাহমিদ? জি ভাইয়া বুঝছি। নাফিস, মাহিন বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এটা দিচ্ছি আমি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা কিছু। এখন ওদের বইটা দেখি, ওরা করছে কি ডিরেক্ট এই ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসছে, গিভেন ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিয়ে আসছে। ওরা কেন নিয়ে আসছে? যাতে হচ্ছে ডিরেক্টলি এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করতে পারে, এবং দুইটা কেসে সেম রেজাল্টই আসছে 200। সো ওদেরটা একটু দেখে নাও বুঝা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সেম কোশ্চেন ছিল না? হ্যাঁ ঠিক আছে। নাফিস, মাহিন, তুমি কি আগে এটা কি বুঝছো ওরা যেভাবে করছে ম্যাথটা? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। এখন একটা নতুন কনসেপ্ট, আচ্ছা আমার এই যেটা কনসেপ্টটা শিখলাম সেটা একটু প্র্যাকটিস করে আসি, বিকজ এই ওয়েভ চ্যাপ্টার থেকে এটাই হচ্ছে লাইক 40% or 30% কোশ্চেন এইটা থেকে আসে। আমরা আজকে যেটা এই মাত্র যেটা শিখলাম আর কি, সেটা কনসেপ্ট বুক থেকে কিছু রিলেটেড ম্যাথ করে আসি। So আমরা এক্সাম্পল 1 2 1 2 3 4 3 করার চেষ্টা করবো। ওকে নাম্বার 1টা একটু চেষ্টা করে দেখো তো। আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এন্ড ভেলোসিটি। লিখে দিচ্ছি। velocity.
হ্যাঁ ভাইয়া 5/2 আছে। হচ্ছে ভার্টেক্স গুলো আর কি, মানে একটা ওয়েবের এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ, এটা আর কি। ও আচ্ছা সরি, 5π/2 আসছে। অ্যাকচুয়ালি যখন দেখো এটা আমরা নর্মালি পেজটাকে হিসাব করি জিওমেট্রিক অ্যাঙ্গেলে, হ্যাঁ। তো যখন আমরা একটা অ্যাঙ্গেল 365, এটাকে আমরা কি বলতে পারি, ইকুইভ্যালেন্ট টু 5 ডিগ্রি বলতে পারি না? সো এখানেও সেম ব্যাপার, 5π/2 যখন আসলো, 5π/2 কে আমরা 2π + π/2 বলতে পারি। সো 2π পার্টটা আমরা বাদ দিয়ে দিই, জাস্ট π/2 টাকে আনসার হিসেবে নেব, এরকম আর কি। এটার ভেলোসিটি কত দিয়ে দেওয়া হচ্ছে এটা, এবং প্রতি 2 সেকেন্ড পর পর একটা ঢেউ আসে। হ্যাঁ 16 হচ্ছে ল্যাম্বডা। শীর্ষগুলা পরস্পর থেকে 16 মিটার দূরে, তার মানে এটা হচ্ছে ল্যাম্বডা। চিন্তা করে দেখো, আমরা তো ফার্স্টেই যখন দেখছি এটা কি ল্যাম্বডা ছিল না? সো এইভাবে আর কি। এই টপিক মানে এই টপিক রিলেটেড প্রবলেম আশা করা যায় প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আরো কিছু দেখে নেই মাধ্যমে তরঙ্গ রিলেটেড। আচ্ছা এই ম্যাথটা মনে হয় আমরা করছি তাই না, এক্সাম্পল 8 এরটা? আচ্ছা এক্সাম্পল 7 কি করছি? এটা এই এক্সাম্পল 6টা, এটা হচ্ছে সর্ট অফ 9-10 এর সাউন্ড রিলেটেড ম্যাথ। এটা 11-12 এর ম্যাথ ভাবে বলা যায় না, এই টপিক নিয়ে খুব একটা আলোচনা নাই আর কি। স্টিল জাস্ট আমরা ম্যাথটা একটু দেখে নাও। আচ্ছা এটা আমরা আলোচনা করছি যখন সেম মিডিয়াম থাকে বাট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় তখন এটা, আর যখন ডিফারেন্ট মিডিয়াম বাট ফ্রিকোয়েন্সি একই থাকে তখন এটা। এই ফর্মুলা আমরা দেখছি, জাস্ট এই ম্যাথটা তোমরা একটু দেখে নাও। এক্সাম্পল 6 প্রবলেম সলভ করতে কোনো সমস্যা ফেস করো কিনা আমাকে জানাও। স্পিকার থেকে সাউন্ড ক্রিয়েট হয়, তখন সাউন্ডটা চারদিকে ছড়ায় যায়, তাই না? এমন কিন্তু হয় না যে স্পিকারের মুখের দিকে সাউন্ড হলে এদিকেই যায়। স্পিকারের পিছনে যে থাকে সেও কিন্তু সাউন্ড শুনতে পায়, এই কর্নারে যে থাকে সেও সাউন্ড শুনতে পায়, সব দিকেই সাউন্ডটা যায় আর কি। তো এখানে একটা স্পিকার বলো বা যে কোনো সাউন্ড সোর্সই বলো, ডাজন্ট ম্যাটার, তো সেখানে ডেফিনিশনটা অনেক কঠিন ভাবে দেওয়া। আসলে মেইন কথা হচ্ছে পার ইউনিট এরিয়াতে কতটুকু পাওয়ার ফ্লো হচ্ছে, পার ইউনিট এরিয়াতে কতটুকু পাওয়ার ফ্লো হচ্ছে, এটাকে আমরা বলি ইন্টেন্সিটি। খুব সহজ ডেফিনেশন। তার মানে এখানে দেখতেই পাচ্ছি I = P/A, এটাতে কোনো প্রবলেম নাই। এখন P মানে আমরা কি বলতে পারি, E/T বলতে পারি না, বা W/T বলতে পারি না? আচ্ছা সো এখানে আমরা মাঝে মাঝে এর জন্য I = মাঝে মাঝে এভাবে লেখা হইতে পারে E/AT, এবং সেটাকে এখানে ডেফিনেশন ইউজ করছে একক ক্ষেত্রফল মানে ইউনিট এরিয়ার জন্য A, প্রতি সেকেন্ডে দ্যাটস ওয়াই T, প্রবাহিত শক্তি তার মানে এনার্জি। তার মানে কি, যে ফ্লো অফ এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভ। এটা কি ক্লিয়ার? এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম is called intensity of waves. আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমাদের কি এই চ্যাপ্টার 9টা আবার পরে রিভিশন দেওয়া হবে?
এরিয়া কত সেটা তো আমরা জানি তাই না, 4 পাই আর স্কয়ার। সো I ইকুয়াল টু P বাই A, এর জায়গায় আমরা 4 পাই আর স্কয়ার। সেটা লিখলে এবং একটা ইউনিট কত বোঝাই যাচ্ছে, পাওয়ার ইউনিট ওয়াট আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। সো ওয়াট পার মিটার স্কয়ার হচ্ছে ইন্টেন্সিটি ওয়েভের ইকুয়েশন। এছাড়াও এটার আরেকটা ইকুয়েশন আছে যেটা আমরা একটু পরে আমরা দেখব, 2 পাই স্কয়ার a স্কয়ার রো p। আচ্ছা, তার আগে এই ম্যাথটা দেখো, খুবই সিম্পল একটা ম্যাথ, আশা করা যায় খুব একটা প্রবলেম হয় না। জাস্ট একটু দেখো বুঝছো কিনা। আর আরেকটা সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে একটু কষ্ট করে, 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো p। a হচ্ছে এখানে অ্যামপ্লিটিউড, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, রো হচ্ছে ডেনসিটি। কার ডেনসিটি? যে মিডিয়াম দিয়ে পাস হচ্ছে, যদি বাতাস দিয়ে পাস হয় তাহলে বাতাসের ডেনসিটি, আর b কি ভেলোসিটি। সো অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সির উপর স্কয়ারের উপর প্রপোর্শনাল, আর ডেনসিটি আর ভেলোসিটির উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল। দুইটা ফর্মুলাই আমাদের মুখস্থ রাখতে হবে, ইন্টেন্সিটি দুইটা ইকুয়েশন। একটা ম্যাথ এটা খুব সিম্পল, এটা তোমরা একটু ট্রাই করে দেখো জাস্ট ফর্মুলাটা প্র্যাকটিস করার জন্য। অ্যামপ্লিটিউড কোন কাকে বলা হয়, ওয়েভলেন্থ কাকে বলা হয়, পিচ কাকে বলা হয়, সবগুলো দেখছি, এর কম্পারিজন দেখছি। সো নেক্সট ব্যাপারটা এটা হচ্ছে ওয়েভের সুপারপজিশন। সুপারপজিশন মানে কি? দুইটা ওয়েভ, একটা ওয়েভ এভাবে যাচ্ছে আর একটা ওয়েভ এভাবে যাচ্ছে, দুইটা ওয়েভ যদি কোনো একটা পয়েন্টে মিট করে, এই যে এখানে দেখো, এটা সামনের দিকে একটা পাথর ছোড়া হয়েছিল, এই ওয়েভটা সামনের দিকে আগাচ্ছে, এখানে আরেকটা পাথর ছোড়া হয়েছিল, এই ওয়েভটা সামনের দিকে আগাচ্ছে। দুইটা ওয়েভ যখন আরেকটাকে মিট করে তখন কি কি ঘটনা ঘটতে পারে তার উপর ডিপেন্ড করে হচ্ছে এই সুপারপজিশন টার্মটা। তো এটা তো ওয়ার্ড শুনে বোঝা যাচ্ছে নাকি, সুপারপজিশন মানে একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ পড়বে, দুইটা ওয়েভ মিট করবে আর কি। তো যখন দুইটা ওয়েভ মিট করে তখন তিনটা ঘটনা ঘটতে পারে। একটা কি? তার ইন্টারফারেন্স ঘটতে পারে, আমরা সুপারপজিশনের ফলে স্টেশনারি ওয়েভ পাইতে পারি, অথবা আমরা সেখান থেকে বিট পেতে পারি। এই তিনটা ঘটনা ঘটতে পারে। সো আমার এই চ্যাপ্টারে এই তিনটা কনসেপ্ট অ্যাকচুয়ালি মূলত বাকি, যে আমরা ইন্টারফারেন্স নিয়ে পড়াশোনা করব, এটাও সুপারপজিশনের রেজাল্ট, স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ এটাও সুপারপজিশনের রেজাল্ট, আর বিট এটাও সুপারপজিশনের রেজাল্ট। ঠিক আছে, এখন আমি কোনটা আজকে ডিটেইলসে যাব না, কজ এগুলো বেশ সময় লাগবে। নেক্সট ক্লাসে হচ্ছে ইন ডিটেইলস হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে, হয়তো নেক্সট ক্লাসে আমরা ইন্টারফারেন্সটা শেষ করতে পারবো। তো প্রতিটা এই যে তিনটা ঘটনা, ইন্টারফারেন্স, স্টেশনারি, বিট, এগুলাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের বাকি পোর্শন আর কি।